আমি পদ্মজা, পর্ব ৩৪। লেখক ইলমা বেহরুজ। বাইরে বিকেলের সোনালি রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। এতে সে খুব বিরক্ত বোধ করছে। তার এক হাতে দই, অন্য হাতে পিঠা, চুল সরাতেও পারছে না। তখন কোথা থেকে উড়ে এলো আমির। এক আঙ্গুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুজে দিয়ে আবার উড়ে চলে গেল। চমৎকার করে হাসল পদ্মজা। আমিরের চলে যাওয়া দেখে মনে মনে বলল, কি চমৎকার মানুষ আপনি। নূরজাহানের ঘরের সামনে এসে দেখে দরজা বেজানো। পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকতেই এক বিস্ময়কর দৃশ্য দেখে তার চোখের আকৃতি গুলগুল হয়ে যায়। পালঙ্কে বুড়ি বুড়ি সোনার অলংকার জলজল করছে। চোখ দাদানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদ্মজার দৃষ্টিগোচর হলো। নূরজাহান রাগান্বিত হয়ে ওঠেন। তুমি এইখানে কেড়ে আইছো? আমি কইছি আইতে? নূরজাহানের ধমকে থমথম খেয়ে গেল পদ্মজা। বিচলিত ভঙ্গিতে দইয়ের মগ পিঠার থালা টেবিলের ওপরে রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হৌরি কইলেই হইব? আমি কইছি? আমারে না কই আমার ঘরে আওন মানা, হেটা তোমার হৌরি জানে না? মাফ করবেন, মাথা নত করে বলল পদ্মজা। যাও, বাড়াইয়া যাও। পদ্মজা চঞ্চল পায়ে বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ালো। ছোট কারণে এত রেগে গেলেন কেন তিনি? মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর বোরে রানীকে দেখল চোরের মতো বাড়ির পেছনের জঙ্গলে ঢুকতে। রুম্পা বাবির সঙ্গে দেখা হলো। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করলেন। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা বুরুকুটি করে চক্রান্ত শব্দ করল। সব ঝাপসা লাগছে। ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়ে রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে। যখন মনে পড়ল কেটে গিয়েছে অনেকটা সময়। সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে গেল রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা ও আমিনা মাছ কাটছেন। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন। অহন আউনের সময় হইছে তোমার? আসিলা কই? বললেন ফরিনা। গড়ে, নতজানু হয়ে বলল পদ্মজা। আমির তো বাইরে বাড়াইয়া গেছে অনেকক্ষণ হইল। তুমি ঘরে কি করতাছিলা? স্বামী বাড়ির থাকলে ঘরে থাহন লাগে, নাইলে বউদের খালি রান্নাঘরে শোভা পায়। এই কথা কি তোমার মায় কয় নাই? চুলার থেকে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন পড়ে আছে। এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদ্মজা দা নিয়ে বসে বেগুন হাতে নিতেই ফরিনা বললেন, বেগুন লইছ কেরে? আজ বাজবেন না? জাফর আর হের বউ তো গেলই গা, এখন কার লাইগা করাম? আর কেউ বেগুন খায় না। পদ্মজা বেগুন রেখে কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। অনেকক্ষণ পর কাট কাট গলায় পদ্মজার প্রশ্নের জবাব দিলেন, ঘরে গিয়া বইয়া থাহো। পদ্মজার চোখ দুটি জলে ছলছল করে ওঠে। ডোক গিলে বলল, আর হবে না। তোমারে কইছে না এখান থেকে যাইতে? যাও না কেরে? যতদিন আমরা আসি তোমরা বউরা রান্নাঘরের দায়িত্ব লইতে আইবা না। পদ্মজা আমিনার কথায় আহত হলো। সে কখন দায়িত্ব নিতে চেয়েছে? আমিনার কথা শুনে ফরিনা চোখ গরম করে বললেন, আমার সেরার বউরে আমি মারাম কাটাম বকাম। তোমরা কোনোদিন হের লগে উঁচু গলায় কথা কইবা না। বউ তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা পাথর হয়ে যান। তিনি সেই শুরু থেকে ফরিনাকে ভয় পান, তাই আর টু শব্দ করলেন না। পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। মনে হচ্ছে এই মানুষটারও দুই রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন? কিসের এত ছলনা? কে ভালো আর কে শয়তান? খাড়াইয়া আছো কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করব আম্মা? কোনো সাহায্য লাগলে বলুন না। পদ্মজা কাজে সাহায্য করার জন্য রীতিমতো অনুরোধ করছে। কিন্তু ফরিনার এক কথা, তোমারে যাইতে কইছি, যাও, তুমি ঘরে যাও। পদ্মজা আর কথা বাড়ালো না, দৃঢ় পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে লাগলো কার ঘরে যাবে। লাবণ্যর কথা মনে হতেই এগিয়ে গেল সেদিকে।
বিকেলে টিভি দেখে মেয়েটা, নিশ্চয়ই এখনো দেখছে। লাবণ্যর ঘরে ঢুকতেই লিখনসার কণ্ঠ শ্রবণ পথে প্রবেশ করে। পদ্মজা টিভির দিকে তাকালো। লিখনসা অভিনীত ছায়াছবি চলছে। পদ্মজা চলে যেতে ঘুরে দাঁড়ালো। লাবণ্য ডাকলো, ওই সেমরি, যাস কই? এইদিকে আয়। পদ্মজা লাবণ্যর পাশের পালঙ্কে বসল। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল, সারাদিন দাদাভাইয়ের সঙ্গে থাকস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারস না? তোর দাদাভাই আমাকে না ছাড়লে আমি কি করব? ঘুষি মেরে সরাইয়া দিবি। হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবি। দাদাভাইকে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যা বলবো কেন? একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসল, টিভির দিকে তাকিয়ে বলল, লিখনসার মতো মানুষকে ফিরাইয়া দেওয়ার সাহস খালি তোরই আছে, আমার জীবনেও হইতো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্যই বলে যাচ্ছে, এই ছবিটি আমি এখন নিয়ে 6 বার দেখছি। লিখনসা তার নায়িকারে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনরে। তারে বিয়া করে। বিয়ার অনেক বছর পর লিখনসার প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হইয়া যায়। লিখনসা মরে যায়। এই হলো কাহিনী। আচ্ছা পদ্মজা, যদি এমন তোর সঙ্গেও হয়? পদ্মজা আঁতকে উঠে বলল, যা, কি বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সঙ্গে বিয়ে হবে তাকেই ভালোবাসবো, কিন্তু এখন আমার তোর দাদাভাইকেই দরকার। ও বাবা, লাইলি আসছে। যা, আমি মজা করছি। আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্যজনরে পছন্দ করুক? লিখনসা আমার। শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসল। লাবণ্যর পিঠ চাপড়ে বলল, আব্বাকে বলবো লিখনসাকে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিতে? বিয়া এমনিও দিয়ে দিবি। কয়দিন পর মেট্রিকের ফল। আমি যে ফেল করাম এই খবর আমি তো জানি, পুরা গ্রামও জানে। কিছু হবে না, পাশ করবি। রানী আপা কোথায়? কি জানি, কই বইয়া রইছে। চুপ থাক এখন, টিভি দেখ। দেখ কেমনে কান্তাছে লিখনসা। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কানতে মন চায়। বলতে বলতে লাবণ্য কাঁদতে শুরু করলো। ওড়নার আঁচল দিয়ে চোখের জল মুছে দিয়ে টিভির দিকে তাকালো পদ্মজা। দৃশ্য চলছে, লিখনসা ঠোঁট কামড়ে কাঁদছে। তার গলা সুন্দর দুটি চোখ আরো গোলা হয়ে উঠেছে। ভাঙচুর করছে ঘরের জিনিসপত্র। তার মা বোন ছোট ভাই বয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ল লিখনসার পায়ে। আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ল সে। তার মা দৌড়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে পাগলামি থামাতে বলল। লিখনসা আর্তনাদ করে বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম। চোখের কোনায় অশ্রু জমল পদ্মজার। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যর কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা আর কিছু না বলে উঠে যায়। দরজার সামনে আমিরকে দেখতে পেয়ে ঠক করে উঠল তার বুক। পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত চমকানোর কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিয়ে বলল, ঘরে, রান্নাঘরে কোথাও পেলাম না। মনে হলো লাবণ্যর ঘরেই আছো। টিভি দেখছিলে নাকি?